ব্যর্থতা ঢাকতেই দৃশ্যপটে বেনজির আজিজ আনার অভিযোগ বিএনপির। বেনজিরের যে কোনো দেশেই যেতে পারেন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কাঁচা বাজার থেকে ব্যাংক সবখানে দুষ্টচক্র বলছে অর্থনীতি সমিতি। অর্থ পাচার বন্ধে কমিশন গঠনের তাগিদ। অফিসের নতুন সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৫টা। ঈদুল আজহা ছুটির পর থেকে কার্যকর। এবার ঢাকায় গরুর চামড়া ১২০০ টাকা ও ঢাকার বাইরে ১,০০০। নৈরাজ্য ঠেকাতে সচেষ্ট সরকার জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গত ১৫ বছরে দানবের মতো দেশ শাসন করে নির্বাচন ব্যবস্থার পাশাপাশি অর্থনীতি শেষ করে দিয়েছে ক্ষমতাসীনরা। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় বিএনপির মহাসচিব এমন মন্তব্য করেন। দেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, সরকারের প্রতিটি ক্ষেত্রে নজিরবিহীন দুর্নীতি। এখন সবাইকে চুপ করে ঘরে বসে থাকলে চলবে না। ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সংগ্রামের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এ সময় মহান মুক্তিযুদ্ধে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেন বিএনপির মহাসচিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এখন সেনাবাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসেবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনা প্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? আমরা একটা খুব কঠিন সময় পার করছি, আর এই সময়টা তৈরি করেছে এই সরকার, এই আওয়ামী লীগের সরকার, যারা গত 3 টার্ম 15 বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে রাষ্ট্রকে ব্যবহার করে এই পুলিশ, এই বিডিআর, আপনার প্রশাসন, অন্যান্য সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের অভিযোগ, নিজেদের ব্যর্থতা থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে নিতেই বেনজির আজিজ ও আনারের বিষয়টি সামনে আনা হচ্ছে, ফলাও করে প্রচার করা হচ্ছে। সরকারের অবস্থা ভালো না, নুন আনতে পান্তা ফোড়নের দশা বলেও মন্তব্য তার। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। এ সময় গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণের মুক্তির প্রয়োজন, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা দরকার। নিজ দেশে পরবাসীর মতো থাকতে হচ্ছে জনগণকে। খুন, গুম, নারী নির্যাতন, দখলবাজি চলছে সব জায়গায়। শাসক দলের হাতে দেশ জিম্মি। তিনি অভিযোগ করেন, ব্যাংকে টাকা নেই, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন ওষ্ঠাগত। এখন ক্ষমতাসীনরা নিজেদের ব্যর্থতার আড়াল করতে নানা ঘটনা সাজাচ্ছে। গয়েশ্বর রায় আশ্বস্ত করেন, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের একজনের সাথেও অন্যায় করা হবে না। বিএনপির খুনের রাজনীতি করে না, যার যার অপরাধের শাস্তির জন্য আদালত রয়েছে বলেও জানান তিনি। আজকে ইঞ্জিনিয়ার ইশরাক, তার অপরাধটা কি? তার অপরাধ আজকে এখানে অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করে। তার অপরাধ যে সত্য কথাটা বুকে সাহস নিয়ে কথা বলে। আজকে ইঞ্জিনিয়ার ইশরাককে এই জন্য জেলখানায় ঢুকাইছেন। ঢাকা মহানগরীর সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে গুলি করে তার সামনে ঝরঝর করে দিয়েছিলেন, রক্ত দিয়ে সারা শরীর লেপে গিয়েছিল। তারপরেও কি সাদেক হোসেন খোকারে ঠেকাইতে পারছিলেন? পারেন নাই। তার সুযোগ্য সন্তান ইশরাক হোসেনকেও ঠেকাতে পারবেন না। সরকারের অবস্থা ভালো না, পান্তা আনতে নুন আনতে পারতেছিল, ব্যাংকে টাকা নাই, সব কবলা করছে। আজিজ, বেনজির আর আনার তিন ঘটনা দিয়ে জনগণের দৃষ্টি অন্যত্র নেওয়ার চেষ্টা, তাদের যে দুর্বলতা ঢাকার জন্য।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশ ত্যাগের কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি, তাই হয়তো তিনি চলে গেছেন। 6 জুন দুদকে তিনি উপস্থিত হন কিনা সেটাই দেখার বিষয় বলে মন্তব্য তার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। তার দেশ ত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোর্টও দেয়নি বা দুদকও দেয়নি। তো কারোর উপর যখন দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে, তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। তো 6 জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়। দেশের ব্যাংকিং খাতে দুষ্টু চক্র ঢুকে পড়েছে, এই অভিযোগ করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর কাজী খালিকুজ্জামান। তার মতে, পেঁয়াজের বাজার থেকে শুরু করে কোনো বাজারই এই চক্রের দখল থেকে মুক্ত নয়। 2024-25 অর্থ বছরে বিকল্প বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। দুর্নীতি, অর্থ পাচার বন্ধ ও কালো টাকা উদ্ধারে আলাদা কমিশন গঠনের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দেন অর্থনীতিবিদরা। মাইনুল শোভনের রিপোর্টে রয়েছে বিস্তারিত। আগামী 6 জুন জাতীয় সংসদে পেশ হবে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। এবারের বাজেটের আকার হবে 8 লাখ কোটি টাকা। তবে জাতীয় বাজেট উত্থাপনের 3 দিন আগে বিকল্প বাজেট প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। এতে 11,95,486 কোটি টাকার ব্যয় বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, আর রাজস্ব আহরণ ধরা হয়েছে 10,24,767 কোটি টাকা। সমিতির আলোচকদের মতে, সুশাসন থাকলে প্রস্তাবিত বিকল্প বাজেট বাস্তবায়ন অসম্ভব নয়। শোভন বাংলাদেশ বিনির্মাণ ও বৈষম্য নিরসনকে মূল লক্ষ্য ধরে প্রস্তাবিত বিকল্প এ বাজেটে রাজস্ব আয়ে নতুন 27টি উৎস তৈরির প্রস্তাব করা হয়। সরকারের আয় বাড়াতে সম্পদ কর, অতিরিক্ত মুনাফার উপর কর, কালো টাকা ও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার উপর জোর দেন বক্তারা। ক্ষোভ জানান বর্তমান কর জিডিপির হার নিয়েও। কালো টাকার পরিমাণ বছরে যেটা প্রডিউস হয় সেটা জিডিপি 33% থেকে 66% পর্যন্ত হতে পারে। কর জিডিপি অনুপাত আমাদের প্রায় 9%, প্রায় পাকিস্তানের চাইতেও কম, তা বলেছেন। নেপালে 18%। দুর্নীতি, কালো টাকা, অর্থ পাচার সংশ্লিষ্ট বিষয়ে একটি স্বাধীন কমিশন, ইন্ডিপেন্ডেন্ট কমিশন অন করাপশন, ব্ল্যাক মানি অ্যান্ড মানি লন্ডারিং গঠন করা হোক। দেশের ব্যাংকিং খাতের বিদ্যমান দুরবস্থা নিয়ে ক্ষোভ জানায় অর্থনীতি সমিতি। সুশাসন প্রতিষ্ঠায় আর্থিক খাতে ডিজিটালাইজেশনের উপর জোর দেন অর্থনীতিবিদরা। ব্যাংক খাতের কথা বলেছেন, এখানে দুষ্টচক্র আছে। দুষ্টচক্র পেঁয়াজের বাজারে যেমন আছে, আলুর বাজারে আছে, ডলারের বাজারে। তারা যেভাবে দখল করে নেওয়ার চেষ্টা করছে বিভিন্ন বাজারকে, আলাদা আলাদা দেখি আলুর বাজার থেকে সব জায়গায়, তাহলে আমাদের অগ্রগতি আমরা যেটা বলছি সেটা হবে না। কালো টাকার কথা বলছেন, উদ্ধারের ব্যাপারে যেটা বলেছেন সেটা হলো রাজনৈতিক সদিচ্ছার দরকার। সেটা কিন্তু আপনার রাজনৈতিক সদিচ্ছার মধ্যে দিয়ে রাজনীতি, অর্থনীতি দুইটা, কিন্তু অর্থনীতিকে পরিচালনা করে রাজনীতিকরা। অনুষ্ঠানে জানানো হয়, 1972 সাল থেকে 2023 পর্যন্ত দেশে পুঞ্জীভূত কালো টাকার আনুমানিক পরিমাণ 1,32,00,000 কোটি টাকা, আর 2024 অর্থ বছরে জমাকৃত টাকার কেবল 1%-ও কম উদ্ধার করতে পারলেও সেটিকে বড় অর্জন হিসাবে বিবেচিত হবে বলে মত দেন বক্তারা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করছে মন্ত্রিসভা। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস থেকেই এই সময়সূচি কার্যকর হবে। রবিবার থেকে বৃহস্পতিবার নামাজের বিরতি 1টা থেকে 1:30টা। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এই সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান, বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় জীবন নিরাপত্তা নীতি 2024 এবং ড্রেজিং ও ড্রেসড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান থেকে শাহবাগ থানায় স্থানান্তরের বিষয়েও নির্দেশ দেয় মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ জানায়, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীতে সাকুরা বারের পেছনে থানায় স্থানান্তরের সিদ্ধান্ত হয়। রোববার থেকে বৃহস্পতিবার 9টা থেকে 5টা, শুক্র এবং শনিবার বন্ধ থাকবে। এটি কার্যকর হবে আপনার আমাদের সামনে ঈদুল আজহার যে
বন্ধটা শেষ যেদিন হবে তার পরের দিন যে প্রথম যে কর্মদিবস সেই কর্মদিবস থেকেটি আমরা 8 ঘন্টা কাজ করব। আমরা 40 ঘন্টা আমাদের কাজ করতে, আমরা তার আগে 35 ঘন্টা কাজ করতাম। সেটা আমরা বিশেষ ব্যবস্থা ছিল, আমরা মূল অবস্থানে আবার চলে আসলাম। ঢাকায় গরুর চামড়া ন্যূনতম 1200 টাকা, ঢাকার বাইরে 1000 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। দাম নিয়ে নৈরাজ্য ঠেকাতে সরকার এবার আগেভাগেই কোরবানির পশু চামড়ার দর ঠিক করে দিয়েছেন। ঢাকায় গরুর চামড়ার দাম গতবারের চেয়ে প্রতি বর্গফুটে 5 টাকা এবং ঢাকার বাইরে তা 3 টাকা বেড়েছে। খাসি ও বকরির চামড়া প্রতি বর্গফুটে বেড়েছে 6 টাকা। সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিতে নতুন এই মূল্য নির্ধারণ করে বাংলাদেশ ট্যানারি মালিক সমিতি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের প্রধান রপ্তানি খাতগুলোর অন্যতম চামড়া শিল্প, আর সারা বছরের পশুর চামড়ার মোট সংগ্রহের 50% আসে কোরবানি থেকে। চামড়ার দাম নিয়ে নৈরাজ্য ঠেকাতে এবার ঈদের সপ্তাহ 2 আগে নির্ধারণ করা হলো। ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট নির্ধারণ করা হয়েছে 55 থেকে 60 টাকা, যা গত বছর ছিল 50 থেকে 55 টাকা। অন্যদিকে ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ হয় 50 থেকে 55 টাকা। সারা দেশে খাসি ও বকরির চামড়ার দরও নির্ধারণ করা হয়েছে। খাসি প্রতি বর্গফুটে 20 থেকে 25 টাকা, বকরিতে তা 18 থেকে 20 টাকা। ঢাকার চামড়া আমরা 60 টাকা পার স্কোয়ার ফিটে 55 থেকে 60 টাকা আমরা কিনবো। সেক্ষেত্রে চামড়ার দাম সর্বনিম্ন আমাদের হবে হলো গিয়ে পার পিস আমরা 1200 টাকায় কিনবো। লবণযুক্ত চামড়া 1200 টাকায় কিনবো, এর নিচে চামড়া কেনা বেচা হবে না। আর ঢাকার বাইরে যে চামড়াটা আমরা কিনবো সেটা আমরা সর্বনিম্ন চামড়া লবণযুক্ত চামড়া 1000 টাকায় কিনবো, এর নিম্নে আমরা কিনবো না। খাসিরটা আমরা বলেছি যে আমরা 20 থেকে 25 টাকার মধ্যে কিনবো, আর বকরি আমরা কিনবো 18 থেকে 20 টাকার মধ্যে পার স্কোয়ার ফিট লবণযুক্ত চামড়া। আন্তর্জাতিক বাজারে গেল কয়েক বছর চামড়ার ভালো দর না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এরপরও বাজার ঘুরে দাঁড়াতে সরকারের চেষ্টার কমতি নেই দাবি তার। আমরা মনে করি চামড়াটা আমাদের জাতীয় একটা সম্পদ। এই চামড়াটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, এই নষ্ট যাতে না হয় এটার একটা ন্যূনতম ভ্যালু যারা কোরবানি দিচ্ছেন বা এটার থেকে যারা সুবিধাভোগী তারা বঞ্চিত না হওয়ার জন্যই কিন্তু আজকে আমাদের এই বৈঠক বা এই আলোচনা। এটার উপরে সরকারের ভাবমূর্তি নির্ভর করে। সো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যাতে এই যে মূল্য আজকে নির্ধারিত হলো এই মূল্যের নিচে যেন কোথাও বাংলাদেশে চামড়াই না হয়, সেটা আমরা সুপারভিশনে রাখবো। সরকার বলছে এবার 1,07,00,000 কোরবানির পশু চাহিদা থাকলেও দেশে প্রস্তুত 1,29,00,000 কোরবানির পশু। যেহেতু সকল অংশ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্বন নিঃসরণ কমানোর উপর জোর দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত 3 দিনের আন্তর্জাতিক জ্বালানি সামিটে এমন কথাটাই জানালেন জ্বালানি সরবরাহকারী দেশের প্রতিনিধিরা। পারমাণবিক শক্তি ও এলএনজির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ, হাইড্রোজেন ও অ্যামোনিয়ার ব্যবহার বৃদ্ধিতে বিশ্বের নানা দেশে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছে অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা। জাপান থেকে আরও জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। জলবায়ু পরিবর্তন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ও তেলের উপর নির্ভরশীলতা কমাতে একজোট হয়েছে উন্নত বিশ্ব। জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত 3 দিনের জাপান এনার্জি সামিট ও এক্সিবিশনে বক্তারা বলেন জীবাশ্ম জ্বালানি ফুরিয়ে আসছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহারে ঝুঁকি বাড়ছে। তাই ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নতুন জ্বালানির অনুসন্ধান ও ব্যবহারের বিকল্প নেই। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে জাপান নানামুখী উদ্যোগ নিয়েছে। জাপান শুধু নিজেকেই দূষণমুক্ত করতে চায় না, পাশাপাশি এশিয়াকেও নেতৃত্ব দিতে চায়। দূষণ কমাতে এশিয়ার দেশগুলোকে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও আর্থিক সহযোগিতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে আন্তর্জাতিক শক্তি সংস্থার প্রাক্তন নির্বাহী পরিচালক নোবুও তানাকা জ্বালানির টেকসই ব্যবহার নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনের উপর জোর দেন। জলবায়ু পরিবর্তন ও বর্তমান বিশ্ব পরিস্থিতি আগামী দিনে জ্বালানির জন্য বড় চ্যালেঞ্জ। জ্বালানির টেকসই ব্যবহারের লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক সহযোগিতার বিকল্প নেই। কার্বন দূষণ কমাতে যুক্তরাষ্ট্র পরিবেশ বান্ধব জ্বালানি প্রসারে বিপুল ভর্তুকি দিচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নও সবুজ জ্বালানির জন্য নতুন নতুন উদ্যোগ নিচ্ছে। ভারত ও চীন নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। Economic growth and energy security. সামিটে বিশ্বের 30টি দেশের জ্বালানি বিশেষজ্ঞ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও নীতি নির্ধারকরা অংশ নিয়েছেন। এছাড়া 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনের প্রদর্শনীতে অংশ নিয়েছে বিভিন্ন দেশের জ্বালানি খাতে প্রায় 150টি প্রতিষ্ঠান।
জলবায়ু পরিবর্তন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে জ্বালানি খাতে নতুন করে ব্যাপক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আগামীর বিশ্বের কী করণীয় সেটি উঠে এসেছে জাপান এনার্জি সামিটে। নতুন নতুন জ্বালানির অনুসন্ধান এবং জ্বালানির বহুমুখী ব্যবহার বাড়াতে গুরুত্ব দিয়েছেন বিশ্বের জ্বালানি সরবরাহকারী দেশগুলো। একই সঙ্গে জ্বালানি খাতে বহুপাক্ষিক সম্পর্ক বাড়াতেও গুরুত্ব দিয়েছে জাপান এনার্জি সামিটে অংশ নেওয়া উন্নত দেশগুলো। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, টোকিও, জাপান। রিমালের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মানুষ। ভাঙা ঘরবাড়ি মেরামতের উপায় দেখছে না অনেকে। ব্যাপক ক্ষতি হয়েছে কাঁচা পাকা সড়ক ও ফসলের। চরম সংকট চলছে বিশুদ্ধ পানির। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে বিষখালী নদী তীরবর্তী মানুষরা। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুদুল আলমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চারদিকে ঘূর্ণিঝড় রিমালের ধ্বংসলীলা, বিধ্বস্ত ঘরবাড়ি, উপড়ে পড়া গাছপালা, তলিয়ে আছে অনেক এলাকা। ঝালকাঠির কাঠালিয়ায় তলিয়ে থেকে পচে যাচ্ছে শত শত একর জমির রবি ফসল ও রোপা আমন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান 2000 হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে। এছাড়া এখনও বসত ঘরে ফিরতে পারেননি অনেকে। ভেসে গেছে 1800 পুকুরের মাছ। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানিয়েছে নষ্ট হয়েছে 2400 টিউবওয়েল। 9 কিলোমিটার বেড়িবাঁধ ও রাস্তা ভেঙে যাওয়ায় চরম আতঙ্কে রয়েছে বিষখালী নদীর তীরবর্তী মানুষ। 3টা গাছ পরে আমাগো ঘর ভাঙ্গেছে, ঠিক আছে, আমরা মৃত্যুর হাত থেকে আমরা বাঁচছি। সব পচিয়া নষ্ট হয়ে গেছে, আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। এখানে অনেক কৃষকই পথে বসার অবস্থায়। 600 কলা গাছ লাগানো, সব গাছই কলা ধরছে, সব গাছগুলো ভেঙে গেছে, গুলে গেছে, পুরার মেয়ে পুড়ে গেছে। মাছের গাছ ছিল 3টা তলায় মাছ চলে গেছে। আমাদের ফসল সব নষ্ট হয়ে গেছে। বাদাম গেছে, তিল গেছে, ডাইল গেছে, মরিচ গেছে, সবকিছু পানিতে সব পচে গেছে। বিধ্বস্ত অবকাঠামো দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সহ রাস্তাঘাট এবং অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন মানুষ হয়েছে। এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসন সকলের সহযোগিতায় সার্বিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা সকল ধরনের গাছ কেটে রাস্তা পরিষ্কার করেছি এবং যাতায়াত ব্যবস্থাকে স্বাভাবিক করতে পেরেছি। এছাড়াও দুর্গত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি এবং তাদেরকে শুকনো খাবার সহ তাদের যত ধরনের সহযোগিতা করা যায় সব ক্ষেত্রেই সরকারের নির্দেশনা আমরা কাজ করে যাচ্ছি। দুর্গত এলাকায় টিউবওয়েল ডুবে থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। কাজ না থাকায় চরম কষ্টে খেটে খাওয়া মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে খেলার সংবাদ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টানা চতুর্থবার অপরাজিত চ্যাম্পিয়ন হবার রেকর্ড গড়ল বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেপালকে 45-31 পয়েন্টে হারিয়েছে আব্দুল জলিলের দল। ফাইনাল শেষে কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন, শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এবং কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান পুরস্কার প্রদান করেন। বঙ্গবন্ধু কাবাডিতে প্রথম আসর থেকেই শ্রেষ্ঠত্ব দেখিয়ে আসছে বাংলাদেশ। তবে এবার বিশ্বকাপ সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো দল অংশ নেয় এবং প্রথমবারের মতো স্থানীয় কোচ আব্দুল জলিলের অধীনে দল পরিচালিত হওয়ায় বাংলাদেশের শিরোপা ধরে রাখার মিশন কঠিন হিসেবেই বিবেচনা করা হচ্ছিল। কিন্তু পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করেই অপরাজিত থেকেই শ্রেষ্ঠত্ব দেখিয়েছে লাল সবুজের দেশ। গ্রুপ পর্বে প্রথম ম্যাচ থেকেই প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি আব্দুল জলিলের শিষ্যরা। সহজেই একের পর এক ম্যাচ জিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালেও বড় কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। নেপাল সেমিফাইনালে কেনিয়ার বিপক্ষে দারুণ লড়াই করে জিতলেও ফাইনালে বাংলাদেশের চতুর্থ শিরোপা জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ম্যাচে প্রথম থেকেই নেপালকে চেপে ধরে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে কোনো মুহূর্তেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে পারেনি হিমালয় কন্যা খ্যাত দেশটি। বরং প্রথমার্ধে একটি লোনা সহ 24-10 পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে অবশ্য নেপাল অনেক ভালো খেলেছে।
বাংলাদেশের সমান 21 পয়েন্ট অর্জন করেছে, যদিও প্রথমার্ধে 24 পয়েন্টের পার্থক্যই শেষ পর্যন্ত ফাইনালের ব্যবধান করে দিয়েছে। ফাইনালে স্বাগতিক দল নেপালে ঘনশ্যাম রোকা মগারকে কড়া মার্কিংয়ে রাখায় তারা স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। তারপরও 7 ম্যাচে 5 বার ম্যাচ সেরা হয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন ঘনশ্যাম রোকা। বাংলাদেশের মিজানুর রহমান হয়েছেন টুর্নামেন্টের সেরা রেইডার। স্বাগতিক দলের রোমান হোসেন হয়েছেন সেরা ক্যাচার। আর ফাইনাল সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ অধিনায়ক আরুদুজ্জামান মুন্সি। শিরোপা জিতেই আন্তর্জাতিক কাবাডি থেকে বিদায় নিয়েছেন এই দেশ সেরা কাবাডি খেলোয়াড়। গত রাত্রে আমি সারা রাত একটু ঘুমাইতে পারি নাই, যে আমি আর আসলে লাল সবুজের জার্সিতে আমাকে আর মাঠে দেখা যাবে না, আমার খুব কষ্ট হয়। তারপরেও বিদায় তো নিতে হবে, তারপরেও আমি এত সুন্দরভাবে বিদায় তো নিতেই হবে, আজ হোক কাল হোক, এত সুন্দরভাবে বিদায় নেওয়াতে আমি আসলে অনেক 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 হ্যাপি। সোনালী ট্রফিতে অধিনায়কের বিদায়কে স্মরণীয় করে রেখেছে বাংলাদেশ। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ব্যর্থতার হাতে দৃশ্যপটে বেনজির আজিজ আনার অভিযোগ বিএনপির। বেনজির যে কোনো দেশেই যেতে পারেন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কাঁচা বাজার থেকে ব্যাংক সবখানে দুষ্টচক্র বলছে অর্থনীতি সমিতি। অর্থ পাচার বন্ধে কমিশন গঠনের তাগিদ। অফিসের নতুন সময়সূচি সকাল 9টা থেকে বিকাল 5টা, ঈদুল আজহা ছুটির পর থেকে কার্যকর। এবার ঢাকায় গরু চামড়া 1200 টাকা ও ঢাকার বাইরে 1000। নৈরাজ্য ঠেকাতে সচেষ্ট সরকার জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।